আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। এমপি আনার হত্যায় বাংলাদেশে গ্রেপ্তার ৩ জন ৮ দিন ও ভারতে গ্রেপ্তার জিহাদ ১২ দিনের রিমান্ডে, মামলার তদন্তে ২ দেশের গোয়েন্দারা। গাজার রাফায় হামলা বন্ধে ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ, বৈশ্বিক চাপ সত্ত্বেও ভারী গোলাবারুদ নিয়ে এগুচ্ছে ইসরায়েল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী আজ, নানা আয়োজনে ৩ দিন জাতীয় পর্যায়ে উদযাপনের প্রস্তুতি। দ্রোহ আর প্রেমের কবি কাজী নজরুল ইসলাম ছিলেন প্রকৃতিরও কবি। নজরুলের সাহিত্যের বিশাল অংশে প্রকৃতি বন্দনা। এবং মাটির লবণাক্ততা বৃদ্ধি সহ নানা কারণে উপকূলে ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন, সংকট মোকাবেলায় পটুয়াখালীতে কৃষকের ভিন্ন দৃষ্টান্ত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় গ্রেপ্তার ৩ জনকে ৮ দিনের রিমান্ড নিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ভারত ও বাংলাদেশের গোয়েন্দাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতে হাজির করে রিমান্ড চান তদন্ত কর্মকর্তা। এদিকে ভারতে গ্রেপ্তার জিহাদকে ১২ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সে দেশে ইন্টেলিজেন্স ব্যুরো। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডে চরমপন্থী নেতা শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ, তানবীর ভুইয়া ও শিলাস্তি রহমানকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সম্পৃক্ততা পাওয়ায় অপহরণ মামলায় তাদের গ্রেপ্তার দেখায় গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার বিকেলে তাদের হাজির করা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকেই ১০ দিনের রিমান্ডে চায় ডিবি। আনোয়ার আজিমের মেয়ের অপহরণ একটা মামলা করা ছিল, সেই অপহরণ মামলায় আজকে ৩ আসামিকে রিমান্ডের আবেদন করছেন। ১০ দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে ৮ দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। হত্যার সবকিছু যখন উন্মোচন হবে তখনই হত্যা মামলায় রূপান্তরিত হবে। আসামিদের পক্ষে কোনো আইনজীবী শুনানি না করলেও শিলাস্তি রহমান নিজেই আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন। আসামির পক্ষে কোনো আইনজীবী ছিল না, কোনো প্রেয়ারও ছিল না, কোনো বক্তব্য তাদের ছিল না। শুধু শিলাস্তি রহমান বলেছিল যে আমাকে কেন অ্যারেস্ট করা হলো, আমি তো কিছুই জানি না। আসামিদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে কড়া পাহারায় তাদেরকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এদিকে কলকাতায় নিউ টাউনের ফ্ল্যাটে সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ২ সপ্তাহের পুলিশ রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা। ১২ দিনের রিমান্ড মঞ্জুর করে পশ্চিমবঙ্গের বারাসাত আদালত। কলকাতা পুলিশ বলছে, হত্যার পর কসাই জিহাদ মৃতদেহ টুকরো টুকরো করেছে। পরে জিহাদকে নিয়ে এমপি আনারের মরদেহ উদ্ধারে যায় ভারতীয় পুলিশ। ঢাকার শেরেবাংলা নগর থানার মামলা এবং কলকাতায় দায়ের করা মামলা সমন্বয় করে তদন্ত করছেন দুদেশের গোয়েন্দারা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। গাজায় একমাত্র নিরাপদ অঞ্চল রাফায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। একই সঙ্গে গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে দক্ষিণের রাফা ক্রসিং খুলে দেওয়ারও নির্দেশ রয়েছে এই রায়ে। গাজায় প্রাণহানি ও মানুষের দুর্ভোগ নিরসনে ৩য় দফায় আদেশ দিলেন ১৫ বিচারপতির আদালত। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। গত বছরের ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৩৫,৮০০ ফিলিস্তিনি। গাজা উপত্যকার সর্বত্র হামলার পর একমাত্র নিরাপদ অঞ্চল ছিল রাফা। বৈশ্বিক চাপ থাকা সত্ত্বেও সেখানে ভারী গোলাবারুদ নিয়ে এগুচ্ছে ইসরায়েলি সেনারা। হামলার সংখ্যায় গত ২ সপ্তাহে প্রায় ৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ১০ই মে ইসরায়েলের বিরুদ্ধে সাউথ আফ্রিকার করা আবেদনের উপর শুনানির পর রাফায় হামলা বন্ধে নির্দেশ দিয়েছেন আদালত।
নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আইসিজের কার্যালয়ে শুক্রবার নির্দেশনাগুলো পড়ে শোনান আদালতের প্রেসিডেন্ট নওয়াফ সালাম। গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে দক্ষিণের রাফা ক্রসিং খুলে দিতেও নির্দেশ দিয়েছেন আদালত। এমনকি এসব নির্দেশনা পালনের অগ্রগতির বিষয়ে 1 মাসের মধ্যে আইসিজিতে প্রতিবেদন জমা দিতে ইসরায়েলকেও বলা হয়েছে। এ নিয়ে চলতি বছরেই গাজায় প্রাণহানি কমাতে ও 3য় দফায় আদেশ দিলেন পুনর্বিচারপতির এই আদালত। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের আদেশ মেনে চলার আইনি বাধ্যবাধকতা থাকলেও প্রতিপালনে বাধ্য করার প্রয়োজনীয় জনবল নেই। তাই রায় কতটুকু কার্যকর হবে সেটা ইসরায়েলের উপরই নির্ভর করছে। সুব্রত গাইন, চ্যানেল আই। আজ 25শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম এই প্রাণপুরুষের নামের সঙ্গে যুক্ত রয়েছে বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যের কবি সহ নানা অভিধা। জাতীয় পর্যায়ে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপনে সরকারি বেসরকারিভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। দুঃখ, দারিদ্র, দ্রোহ আর প্রেম, এই ছিল তার সঙ্গী। দ্রোহের আগুন যেমন জ্বলেছেন, তেমনি প্রেমের গভীরতা অনুভবে গিয়েছেন সাম্যের জয়গান। তিনি কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি। কবি হিসেবে তার সর্বাধিক খ্যাতি। পাশাপাশি তিনি একজন গল্পকার, উপন্যাসিক, নাট্যকার, শিশু সাহিত্যিক, অনুবাদক, সম্পাদক, সাংবাদিক, গীতিকার, সুরকার, চলচ্চিত্র পরিচালক ও সঙ্গীত পরিচালক। 23 বছরের চর্চায় তিনি নিজেকে বিংশ শতাব্দীর প্রধান বাংলা কবি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতার পর 1972 সালের 24শে মে কবিকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অসাম্প্রদায়িক চেতনা ও নজরুল প্রতিপাদ্যে জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উদযাপিত হবে। কবির জন্মবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইতে চলবে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। কাজী নজরুল ইসলাম শুধু দ্রোহ কিংবা প্রেমের কবি ছিলেন না, তিনি প্রকৃতিরও কবি ছিলেন। তার সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে প্রকৃতি বন্দনা। উপন্যাস, গল্প, কবিতায় বাংলার প্রকৃতির অপার সৌন্দর্য তুলে ধরেছেন সুনিপুণভাবে। প্রকৃতিকে স্পর্শ করেছেন হৃদয় দিয়ে, অনুভব করেছেন, ভালোবেসেছেন আপনজনের মতো গভীর মমতায়। আর তারই প্রতিফলন ঘটেছে সাহিত্যের পরতে পরতে। কাজী নজরুল ইসলামের প্রকৃতি প্রেম নিয়ে দেখুন আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। আদিকাল থেকেই প্রকৃতি কখনো মাতৃরূপে মানুষকে আগলে রেখেছে, আবার কখনো মানব মনকে উদ্বেলিত করেছে তার রূপ আর মোহনীয় সৌন্দর্যে। দ্রোহ বা সাম্যের কবি নজরুলও আকুণ্ঠ চিত্তে প্রকৃতির প্রেমে পড়েছিলেন। প্রকৃতির বিচিত্র রূপ তাকে নবসৃষ্টিতে উৎসাহ জুগিয়েছে, প্রতিনিয়ত গড়ে তুলেছে একটু একটু করে। বাতাসে দোল খাওয়া ফুলের মুগ্ধতা, গাছের শাখায় শাখায় পাখির কলকাকলি, আবহমান গ্রাম বাংলার মেঠোপথ, মায়াবী জোছনা রাত কিংবা সাগরের নীল জলরাশির অপার সৌন্দর্য নজরুলের সাহিত্যকে করেছে সমৃদ্ধ। তারই প্রমাণ মেলে দোলনচাপা, ঝিঙে ফুল, ফণী মনসা, রক্তজবা গ্রন্থের নামকরণে। সাহিত্যে তিনি নানাভাবে ফুল, পাখি, গাছের প্রসঙ্গ এনেছেন, কখনো উপমায়, কখনো সরাসরি। নার্গিস কখনো প্রিয়তমা, কখনো ফুল হিসেবে এসেছে তার জীবনে। গানের উপমায়, কথায়, ছন্দে নজরুল প্রকৃতিকে তুলে ধরেছেন উদারভাবে। একই অপরূপ রূপে মা তোমায় হেরিন পল্লী জননী, ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী, কিংবা বাগিচায় বুলবুলি তুই দিসনে আজি দোল। প্রকৃতি বন্দনার পাশাপাশি নজরুলের লেখনীতে উঠে এসেছে মানুষের প্রকৃতি বিনাশী কর্মকাণ্ডের অশনি সংকেত। 100 বছর আগেই তিনি রোজ কিয়ামত বা প্রলয় দিন প্রবন্ধে লিখেছেন জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিয়ে, যা আমরা বর্তমান সময়ে উপলব্ধি করছি।
বৈশ্বিক উষ্ণায়নের কারণে কিভাবে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে এবং পৃথিবীর নিচু অঞ্চল প্লাবিত হতে পারে তা তিনি ওই সময়েই ধারণা দিয়ে গিয়েছেন। তাই তো নজরুল সাহিত্য আমাদের শেখায় প্রকৃতির প্রতি যত্নবান হতে, প্রকৃতি রক্ষায় এগিয়ে আসতে। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান নজরুলের প্রকৃতিপ্রেম দেখবেন আজ রাত 10:30। জলবায়ুর বিরূপ প্রভাবে মাটির লবণাক্ততা বৃদ্ধি সহ একাধিক কারণে উপকূলীয় এলাকায় চলতি মৌসুমে তরমুজের আবাদ কমেছে। জেলার অনেক স্থানে সেচের অভাবে ব্যাহত হচ্ছে কৃষির উৎপাদন, এতে বাড়ছে পতিত জমির পরিমাণও। এই সংকট মোকাবেলায় পটুয়াখালীর কলাপাড়ায় 8 জন কৃষক সম্মিলিতভাবে উদ্যোগে গড়েছেন ভিন্ন রকম দৃষ্টান্ত। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। পটুয়াখালী জেলার পর্যটন এলাকা কুয়াকাটা সংলগ্ন মহাসড়কের পাশে নোয়াপাড়া। এখানে একটি বেসরকারি কোম্পানির 100 বিঘা বালিয়ারি জমি পতিত পড়েছিল বছরের পর বছর। মাটির লবণাক্ততা বৃদ্ধি এবং সেচের পানির অভাবে চাষাবাদে প্রায় অনুপযোগী জমিকে এবার চাষের আওতায় এনেছেন স্থানীয় 8 জন কৃষক। তারা সম্মিলিত প্রচেষ্টায় চাষ করছেন মরিচ, টমেটো আর তরমুজের। দেখছি এটা তরমুজ হয়, আগেও চাষ হয়েছে, তা আমরা ওটা পরামর্শ করছি, দেখি আমরা জমিটা পাই কিনা। এই আমরা পরামর্শ করি, মিটিং করি, একাত্রে আমরা এই জমিটা রাখছি। কতটুকু জমি এখানে আমাদের, আমরা তো বুঝি বাংলা হিসেবে 9 কানি নেওয়া 10 কানির মতো, 9.5 কানি, ঠিক আছে, 100 বিঘার মতো। পুরো ফসল পর্যন্ত লিজ পর্যন্ত আপনার টোটাল খরচ কত? খরচ আগে ধরেন আপনার 13 লক্ষ টাকা গেছে, তারপরে এখনো আমাদের 15 লক্ষ টাকার মতো খরচ হবে। আয় কত পাবেন আশা করছেন? 60 থেকে 70 লক্ষ টাকার মতো টার্গেট আছে। প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে কয়েক ধাপে পাইপের সাহায্যে পানি এনে তারা দূর করেছে সেচের দুষ্প্রাপ্যতা। আমরা এমন থেকে পানি এনে 3 জায়গা অতিরিক্ত, এক জায়গা থেকে ফালাই ফিরে আবার সেখানে মেশিন বসাই, ফিরে বসে সেরে এই জায়গায় আনি। ও মানে ওইখান থেকে একখানে কুয়া করে ফেলান? হ্যাঁ, সেখান থেকে আবার একটা বসাই হয়নি। আচ্ছা, সেখান থেকে আবার একটা বসাই এই জায়গায় আনি। 3বার এইখানে পরে এই যে এরকম কুয়া, জি 3বার 4বার গেলাম মানে পানি চাষে জমিটা আমাদের 4বার। এই কৌশলে আরো পতিত জমিকে চাষের আওতায় আনা সম্ভব। এই জন্য দরকার উপকূলের কৃষককে লবণ সহিষ্ণু ফসলের জাত সরবরাহ করা এবং ডোবা, নালা ও খাল পুনরুদ্ধারের মাধ্যমে সেচযোগ্য পানির প্রাপ্যতা বাড়ানো। এখানকার অনেক কৃষকই বলছে এবং তারা নিজেরা করছে, বিভিন্নভাবে নিজেরা বাস্তবায়ন করারও চেষ্টা করছে। সেটা হলো স্যার, এখানে রিজার্ভার তৈরি করা যায় কি করে। আর বিশেষ করে যে মাঠের ফসলি ক্ষেতের উপর যে খালগুলো ছিল ছোট ছোট, সেগুলো স্যার ভরাট হয়ে গেছে। এগুলোকে যদি স্যার খনন করা যায় এবং পানি রিজার্ভার যদি বাড়ানো যায়। 10-এর লাঠি 1-এর বোঝা। উপকূলীয় অঞ্চলের এই 8 কৃষক অসম্ভবকে সম্ভব করার জন্য গড়ে তুলেছেন এক সমন্বিত কৃষি খামার, যার মাধ্যমে উপকূলের এই বিরূপ প্রকৃতিতে ফলাচ্ছেন ফসল, যা হতে পারে এই অঞ্চলের অন্যান্য কৃষকদের জন্য অনুকরণীয়। পটুয়াখালীর কুয়াকাটার নোয়াপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি এবং বিরতির পর যা থাকছে সংবাদ। কুড়িগ্রামে আঙুরের বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে। জেলার উলিপুর, ফুলবাড়ী ও সদর উপজেলার কয়েকজন কৃষক বাগানে বিদেশি নানা প্রজাতির আঙ্গুর গাছ লাগিয়েছেন। আঙ্গুরের সাথে মিশ্র ফল গাছও লাগিয়েছেন অনেকে। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদ রিপোর্ট। জেলার সবচেয়ে বড় আঙ্গুর বাগানটি রয়েছে উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে। সেখানে 3 বিঘা জমিতে আঙ্গুর ও মিশ্র ফলের বাগান গড়ে তুলেছেন একজন উপসহকারী কৃষি কর্মকর্তা। পরিত্যক্ত পৈতৃক 1 একর জমিতে আঙ্গুরটা চাষ করেছি, প্রায় 40 জাতের আঙ্গুর। আমার এখানে প্রায় 20 জাতের আঙ্গুরের ফলন এসেছে। আমি এখানে যা খরচ করেছি, আমি আশা করতেছি এবারে সেটা উঠবে। আমার বয়স হলো প্রায় 1 বছর এই বাগানের। বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করে সফল হওয়ার পাশাপাশি আঙ্গুর চাষের সম্ভাবনাও তৈরি করেছেন অনেকে। 1 বছর ধরে পরিচর্যা করার পর বাগানে ফলন এসেছে। ফলন দেখে আমাদের মন ভরে গেছে।
ফলনটা দেখে আমিও চিন্তা করতেছি যে আমাদের আশেপাশের জমিগুলো আছে এগুলোর মধ্যে আমিও এই আঙ্গুর চাষ করে হয়তো ভালো কিছু করতে পারবো আর কি। সুন্দর লাল টুকটুকে আঙ্গুর দেখে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। জেলায় ৪৭,৩০২ হেক্টর উঁচু জমি রয়েছে যা আঙ্গুর চাষের উপযোগী বলছে কৃষি বিভাগ। পারিবারিক বাগান এবং বাণিজ্যিক বাগান গড়ে তোলা সম্ভব, তবে বন্যামুক্ত উঁচু জমি এবং রৌদ্রোজ্জ্বল জায়গা হতে হবে, তখন এটি নিঃসন্দেহে এটি লাভজনক হবে। ফলের আমদানি নির্ভরতা কমাতে ও কৃষককে আর্থিকভাবে লাভবান করতে আঙ্গুর বাগানের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে কৃষি বিভাগের। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চালকলের কালো ধোঁয়া, ছাই আর বর্জ্যের কারণে হুমকিতে পড়েছে দিনাজপুর শহর ও এর আশেপাশের পরিবেশ প্রতিবেশ। যত্রতত্র গড়ে ওঠা এসব চালকল জনস্বাস্থ্য ক্ষতির পাশাপাশি বিপর্যয়ে পুরো জীববৈচিত্র্য। দীর্ঘদিন ধরেই ভুক্তভোগীরা এ বিষয়ে অভিযোগ ও প্রতিবাদ জানালেও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। দ্রুত ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ জানিয়েছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। শাহ আলম শাহের তথ্য, ভিডিওচিত্রে আলিম আলরাজি রিপোর্ট। চালকলের ধোঁয়া আর ছাইয়ে ঢাকা পড়েছে গাছের পাতা, কোথাও আবার মরে যাচ্ছে গাছ। দূষিত হচ্ছে বায়ু ও আশপাশের পরিবেশ। বাধাগ্রস্ত হচ্ছে পরাগায়ন ও নিষেক প্রক্রিয়া। ফসলের স্বাভাবিক বৃদ্ধিও ব্যাহত হচ্ছে। আমরা পরিবেশ অধিদপ্তরকে জানিয়েছি, এখানকার যে উপপরিচালক উনি এসেছিলেন, আশ্বাস দিয়েছিলেন যে আগামী 2 মাসের মধ্যে তারা এটা ব্যবস্থা নেবেন। কিন্তু দুঃখজনক হলো এটা বলতে হচ্ছে আমাকে যে 2 মাসের বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এই বিষয়টা শুরু হয়। মাঠ পর্যায়েও চালকলের বিরুদ্ধে এমন অভিযোগের সত্যতা মিলেছে। অনেক ছোট ছোট বাচ্চা আছে, তাদেরও অনেক সমস্যা হয়। এগুলা দ্রুত যদি অপসারণ করে তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। আমরা যেভাবে আগে ফল পাইতে পাচ্ছি না, আবার দেখেন এই মিলের কারণে আমি মনে করি যে বিশেষ করে যে ব্লাস্ট রোগটা বিভিন্নভাবে ছড়িয়ে যাচ্ছে। গড়ে প্রতিদিন হাসপাতাল যেতে হচ্ছে চোখের সমস্যার কারণে, প্রতিদিন ছাই চোখে পড়ে। এবং আরও একটা জিনিস দেখতে পারবেন, এই যে এখানে সরকার ক্যানেল করে দিছে পানি যাওয়ার জন্য, সেইখানে ওদের পচা পানি ফেলাইয়া এখানে সব নোংরা পরিবেশ তৈরি করছে। শ্বাসকষ্টের এর সমস্যা হয়, গায়ে একবারে ছাই, সাদা কাপড় পরে থাকলে, এমনি কাপড় পরে থাকলে ছাইয়ে ভরে যায়। এটা যদি উঠে যাতে আমাদের পরিবেশ ভালো থাকে এবং এলাকা মুক্ত ভালো হয়। একই চিত্র গম ও আলু লিচি সহ ফলের বাগানগুলোতেও। ছাই ধোঁয়া আসে যে ক্ষতি করতেছে, তাতে আমাদের ভুট্টা ক্ষেতের পর্যাপ্ত পরিমাণ ক্ষতি হচ্ছে। এই ক্ষতি আমরা কিভাবে যে পূরণ করব আমরা এটা পারতেছি না। তবে এসব অভিযোগের দায়ভার নিতে নারাজ চালকল মালিকরা। সবচেয়ে বড় যে অভাবটা সেটা হলো আমাদের কোনো মাস্টার প্ল্যান নেই। দেশে যেমন শিল্পায়নেরও প্রয়োজন আছে, দেশে আবাসযোগ্য ভূমির প্রয়োজন আছে, বসত বাড়ির প্রয়োজন আছে, বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্র সেগুলোরও প্রয়োজন আছে। নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জিনিস থাকবে এবং অনুমোদন কর্তৃপক্ষ সেই মাস্টার প্ল্যানকে ফলো করবে। তাহলে আজ থেকে 5 বছর পর হোক, 10 বছর পর হোক, ভবিষ্যতে এটা একটা মাস্টার প্ল্যান বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে। চালকলের উৎপাদিত বর্জ্য সঠিক ব্যবস্থাপনায় আনতে না পারলে আইনানুগ ব্যবস্থার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। তাদের আমরা নোটিশ দিয়েছি। নোটিশের পরিপ্রেক্ষিতে রাইস মিল মালিক উনি ইতিমধ্যেই একটা শক্তিশালী সাইক্লোন সিস্টেম, যেটা খুব ইফেক্টিভ, সাইক্লোন সবসময় চালু থাকলে ওনাদের এই ছাইটা আর উঠবে না আশা করি। চালকল বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগী সহ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের। আলিম আল রাজি, প্রকৃতি জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।